মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২০০ কোটি টাকার নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ঋণ সুবিধা চালুর আশ্বাস। করোনায় স্কুল বন্ধ, বেতন পাচ্ছেন না দেশের ৪০,০০০ কিন্ডারগার্টেনের শিক্ষক কর্মচারী। দায় এড়ালেন মালিকরা। আপাতত ভাবার সুযোগ নেই বললেন প্রতিমন্ত্রী। করোনা সম্পৃক্ত বর্জ্য যেখানে সেখানে ফেলায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। মাটি ও পানিতে মিশে জীবাণু ঢুকতে পারে খাদ্যচক্রে, গবেষণা প্রতিষ্ঠানের শঙ্কা। তৈরি পোশাক খাতে আগস্ট থেকে $১,০০০ কোটি কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা। আগ্রহী ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা। স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের শর্ত। এবং করোনাকালে অনলাইন লেনদেনে আগ্রহ বাড়ছে গ্রাহকের। প্রস্তুত নয় দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান। সর্বস্তরে চালু করতে না পারায় রাজস্ব আয়ে মিলছে না সুফল, মত অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। জীবন ও জীবিকার তাগিদে কিছু জায়গায় নির্দেশনা শিথিল করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সতর্ক থেকে সংক্রমণ এড়াতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনায় হতদরিদ্রদের নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন। সরকার প্রধান জানান, বেকারত্ব দূর করতে কর্মসংস্থান ব্যাংক থেকে ২,০০০ কোটি টাকার ঋণ সুবিধা চালু করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষা করবার জন্য যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে সেগুলি সবাই মেনে চলবেন, সেটাই আমরা চাই। পাশাপাশি জীবন তো কখনো অচল হয়ে থাকতে পারে না, যে কারণে এখন রোজার মাস, অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। যদিও আমরা কিছুটা আমাদের শিথিলতার জন্য হয়তো এটা একটু সংক্রমণ বেড়ে গেছে, তবে আমি আশা করি যে এটাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। কারণ আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলির সাথে আমাদের দেশের তুলনা করি, সে তুলনায় আমি বলবো যে আমাদের স্বাস্থ্যসেবা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, যে কারণে আমরা এটা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবুও আমি দেশের জনগণকে বলবো যে আপনারা আরেকটু নিজেরা সুরক্ষিত থাকে। আমাদের দেশের যারা একেবারে যেমন ভাসমান মানুষ রয়েছে, ৫০ লক্ষ মানুষকে আমরা সাহায্য দেবো। ইতিমধ্যে আপনারা জানেন আমরা আরও ২,০০০ কোটি টাকা সেখানে বিশেষ আমানত দিয়ে দেব। ওখান থেকে আমাদের এই যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায়, তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে। বন্ধ স্কুল কবে খুলবে জানা নেই, শিক্ষার্থী নেই, তাই বেতনও নেই শিক্ষকদের। এ অবস্থায় দেশের প্রায় ৪০,০০০ কিন্ডারগার্টেনের ৬ লক্ষাধিক শিক্ষক কর্মচারীর বেঁচে থাকতে সরকারের সহযোগিতা চান তারা। স্কুল মালিকরা বলছেন, শিক্ষকদের বেতন তো দূরের কথা, বাড়ি ভাড়া দিতে না পারায় স্কুলই বন্ধ করে দিতে হচ্ছে তাদের। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলছেন, আপাতত তাদের নিয়ে ভাবা হচ্ছে না। রিপোর্ট এহসান জুয়েলের। শিশুদের কলকাকলিতে মুখরিত একসময়ের স্কুল প্রাঙ্গণ। এরকম প্রায় ৪০,০০০ কিন্ডারগার্টেনে পড়াশোনা দেশের কোটি শিক্ষার্থীর। গত ১৬ মার্চ থেকে একযোগে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি সীমিত পরিসরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ইঙ্গিত মিলেছে। বন্ধ স্কুল গাড়ির চাকা, ধুলো পড়া খেলার সামগ্রী। নীরব এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিভৃতে নিঃস্ব করে দিচ্ছে এখানকার প্রায় ৬ লাখ শিক্ষক কর্মচারীকে। এই স্কুলগুলোর শিক্ষকদের বেতন হয় শিক্ষার্থীদের ফি আর টিউশনি থেকে। ফি আদায় করা যাচ্ছে না, আবার নিষেধাজ্ঞার কারণে টিউশনিও বন্ধ। অনেকটা মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের নাকি মরতে হবে। ইতিমধ্যে অনেক বাড়ি হলে আমাদেরকে নোটিশ করেছে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। এখন যদি আমরা এই বাড়িগুলো ছেড়ে দেই, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? সরকারি স্কুলের শিক্ষকরা এর মধ্যে বেতন পেলেও বঞ্চিত কিন্ডারগার্টেন শিক্ষকরা চান ঈদের আগে সরকারের বিশেষ প্রণোদনা। শিক্ষিত মানুষগুলো কারো কাছে সাহায্যও চাইতে পারে না, আবার কোনো উপার্জনও করতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবো, অনুদানের ব্যবস্থা গ্রহণ করলে আমাদের এই শিক্ষকরা এবং কর্মচারীরা বেঁচে যাবে। স্কুল মালিকরা স্বীকার করছেন, মার্চ মাস থেকে শিক্ষকদের বেতন দিচ্ছেন না তারা। গত ২ মাসে আমাদের স্কুলগুলোর বাড়ি ভাড়া দিতেই পারি নাই, এরকম একটা অবস্থায় আমরা চলছি। শিক্ষক কর্মচারীর বেতন তো দূরের কথা।
তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রী। নিজেরটা নিয়ে পারি না, ওগুলো নিয়ে কেমন করে করবো? বেসরকারি তো বেসরকারি, আমরা এখনো কোনো চিন্তা ভাবনা করি নাই, তাই না? দীর্ঘ সময় এই অবস্থা চলতে থাকলে ৮০% স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার ঝুঁকি এড়াতে মাস্ক, গ্লাভসের মতো সুরক্ষা সামগ্রী ব্যবহার করছে মানুষ। ব্যবহার শেষে অনেকে ফেলে দিচ্ছে যেখানে সেখানে। এতে সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন পথচারী ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা। এদিকে করোনা সম্পৃক্ত বর্জ্য মাটি ও পানিতে মিশে জীবাণু খাদ্যচক্রে প্রবেশ করার শঙ্কা জানিয়েছেন একটি গবেষণা প্রতিষ্ঠান। কিফায়েত শাকিলের রিপোর্ট আর ছবি তুলেছেন শফিকুল ইসলাম। প্রথম দেখায় মনে হবে করোনা থেকে বাঁচতে মাস্ক পরেছে গাছ। আসলে ব্যবহার শেষে মানুষের ফেলে দেয়া মাস্কের বোঝা বইতে হচ্ছে গাছটিকে। রাজধানীর এমন কোনো সড়ক পাওয়া যায় যেখানে এভাবে পড়ে থাকা মাস্ক কিংবা গ্লাভসের দেখা মিলবে না। পিপির মতো সংবেদনশীল সুরক্ষা সামগ্রীও অবহেলায় ফেলে রাখা হয়েছে। এসব সামগ্রীর মাধ্যমে পথচারীরাও করোনায় আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করছেন চিকিৎসকরা। রাস্তার মধ্যে অনেক মাস্ক এবং গ্লাভস পরে থাকতে দেখা যায়, যেটা মোটেও স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। কারণ আমরা জানি যে কোভিড-19 ভাইরাসটি বিভিন্ন সার্ফেসে 2 থেকে 3 দিন জীবিত অবস্থায় থাকতে পারে। অতএব এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে। গেল 1 মাসে উৎপাদিত প্লাস্টিক বর্জ্য নিয়ে গবেষণা করেছে বেসরকারি সংস্থা এসডো। তারা বলছে 26শে মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত দেশে প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়েছে 14,500 টন, যার মধ্যে শুধু হ্যান্ড গ্লাভসই ছিল 5,877 টন। গুরুত্ব না দিলে মাটি ও পানির মাধ্যমে মানুষের খাদ্যচক্রে জীবাণু প্রবেশ করতে পারে বলেও জানিয়েছেন তারা। তাই পরিস্থিতি মোকাবেলায় সাধারণ বর্জ্যের সঙ্গে না মিশিয়ে আলাদা ব্যাগে এসব বর্জ্য সরবরাহ করতে বলছেন বিশেষজ্ঞরা। সমৃদ্ধ এই মেটেরিয়ালগুলো, মাস্কগুলো, হ্যান্ড গ্লাভসগুলো যদি এনভায়রনমেন্টে যায় এবং এটা যদি পানিতে চলে যায়, মাটিতে চলে যায়, তাহলে মাটি কন্টামিনেটেড হবে, পানি কন্টামিনেটেড হবে। এই ওয়েস্টগুলো থেকে যে ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া ছড়াতে পারে সেটা আমাদের ধারণার মধ্যে নাই। এটা কোভিড ইনফেক্টেড হতে পারে, এটা অন্য ধরনের ইনফেকশনও হতে পারে। করোনা সম্পৃক্ত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি সংস্থাগুলোকে হিমশিম খেতে হচ্ছে বলে অসহায় স্বীকারোক্তি দিলেন পরিবেশ অধিদপ্তরের এই পরিচালক। এটা আমরা হিমশিম খাচ্ছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, সবাই হিমশিম খাচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের মধ্যে কোঅর্ডিনেশনটা একটু বেটার করা এবং এই যে বর্তমানে যে একটা মহা বিপর্যয়, সেটাকে কিভাবে ভালোভাবে অ্যাড্রেস করা যায়। জনগণের সহযোগিতা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। গবেষকরা বলছেন যত্রতত্র ফেলা এসব নিরাপত্তা সামগ্রীর মাধ্যমে মাটি ও পানিতে মিশছে জীবাণু, যা পরবর্তীতে মানব খাদ্যচক্রে প্রবেশ করে ঘটাতে পারে জীবাণুর ভয়াবহ বিস্তার। তাই জনগণকে যত্রতত্র এসব আবর্জনা না ফেলা এবং নগর প্রশাসনকে আরও কঠোর হতে বলছেন বিশেষজ্ঞরা। কিফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে কোভিড-19 নিয়ে সঠিক ধারণা পেতে নতুন নতুন নমুনা নিয়ে গবেষণা করা দরকার বলে মনে করেন অণুজীব বিজ্ঞানী সমীর সাহা। কোভিড-19-এর জীবনচক্র উদ্ভাবন করা এই বিজ্ঞানী বলছেন, কয়েক দফায় ভোল পাল্টানো এই ভাইরাসের স্বরূপ জানতে আরও সময় লাগবে। রিপোর্ট রাশেদ লিমনের। 2017 সালে ইউনেস্কোর কার্লোস যে ফিনালে পুরস্কার জিতে বিশ্বজুড়ে আলোচনায় আসেন অণুজীব বিজ্ঞানী বাংলাদেশের সমীর সাহা। ব্যাকটেরিয়ার রোগ ছড়ানোর কৌশল নিয়ে মূলত গবেষণা তার। সঙ্গে পেয়েছিলেন বিল অ্যান্ড মেন্ডিলা, চ্যান জুকার্সবার্গ, বায়োহাবের মতো দাতব্য প্রতিষ্ঠান। মেয়ে সেজুতি সাহাকে নিয়ে গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। এবার কোভিড-19-এর জিনোম সিকোয়েন্স করে আবারও আলোচনায় সিএইচআরএফ। বাংলাদেশ এখন জানতে পারবে এদেশে ছড়ানো করোনা ভাইরাসের উৎস, গতি প্রকৃতি। তাই এবারের যুদ্ধটা হবে এক ধাপ এগিয়ে থেকে। সিকোয়েন্সিং করার জন্য হলেই যে আমাদের রোগটা কমাতে পারবো আমরা, এরকম কোনো কিন্তু চিন্তা নেই। আমরা যেটা হতে হবে যে আমরা এটার এপিডেমিওলজিটা বুঝতে পারবো, তার মানে এর গতিবিধিটাকে বুঝতে পারবো, সেটাও আমাদেরকে কোনো এক সময় হেল্প করবে নিশ্চয়ই। কারণ হলো যে আমরা যদি জানতে পারি যে কোথা থেকে আসছে, কে কোন থেকে জানেন, আপনার কন্ট্যাক্ট ট্রেসিং করি না আমরা, সেরকম একটা ব্যাপার। তাই এই অণুজীব বিজ্ঞানীর কাছে প্রশ্ন ছিল, এদেশে ছড়ানোর পর নিজেকে কতটা পাল্টে ফেলেছে কোভিড-19। আমার কাছে মনে হয় না যে আমাদের করোনা ভাইরাসগুলো কম শক্তিশালী, কারণ হলো যে এরকম কোনো প্রমাণ নেই, অন্য কোনো দেশেও প্রমাণ হয়নি। কিন্তু এটা মনে করতে হবে যে যেই ডিফারেন্সগুলো আমরা দেখছি, এটা কালচারালিও আমরা ডিফারেন্ট হতে পারি বা অন্য কোনো কিছু আছে আমাদের
সেটার জন্য কুড বি আমাদের ফুড হ্যাবিট, কুড বি আমাদের চালচলন বা আমাদের ভেতরের যে ইন্ট্রেন্সিক ইমিউনিটি যেগুলো থাকে সেগুলো হয়তো বা বেটার, বাট সেটার সম্ভাবনা কম। তবে শতভাগ সুফল পেতে আরও বিস্তর গবেষণার দরকার বলে মনে করেন এই অণুজীব বিজ্ঞানী। আমরা আরও বেশি করে সিকোয়েন্সিং করতে হবে, কারণ যত বেশি আমরা নমুনা পাবো তত বেশি আমরা জানতে পারবো গতিবিধিটা, এবং আমাদের গতিবিধির যেই জ্ঞানটা সেই জ্ঞানটা আরও বেশি সংঘবদ্ধ হবে। কারণ আমি যদি খুবই অল্প স্ট্রেন নিয়ে কাজ করি তাহলে কিন্তু এটা হয়তো বা ঠিক নাও হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন সম্ভব হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর হলিডে এবং অক্টোবর থেকে ডিসেম্বর স্প্রিং মৌসুমে অন্তত 1000 কোটি মার্কিন ডলারের কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে দেশের তৈরি পোশাক খাতে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে করোনার প্রভাব তুলনামূলক বেশি হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করছেন। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের 12 মাসকে 4 ভাগে ভাগ করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনে আন্তর্জাতিক ক্রেতারা। এর একটি মৌসুম শুরুর অন্তত 3 মাস আগে কার্যাদেশ দেয় তারা। কিন্তু চলতি বছর জুন জুলাইয়ের ফল মৌসুম শুরুর আগেই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় বিপর্যয়ের মুখে পড়ে তৈরি পোশাক শিল্প খাত। কিন্তু সমালোচনা সত্ত্বেও 26শে এপ্রিল থেকে খোলা হয় দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানা। এর মধ্যে শুরু হয়েছে আসন্ন হলিডে এবং স্প্রিং মৌসুমের কার্যাদেশ আসা। এখন তারা আস্তে আস্তে একটা ট্রাস্টের মধ্যে আসতেছে, আমরাও স্যাম্পল দিচ্ছি, অর্ডারগুলো এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এটা কিন্তু লেংদি প্রসেস, এটা একদিনে নয়, এটা 90 দিন 100 দিন এরকম একটা টাইম লাগে। জুলাই মাসের আগে হলিডে এবং আগস্ট মাসে স্প্রিং মৌসুমের মালামাল প্রস্তুতের তাগদা দিচ্ছে বায়াররা। একই সাথে কারখানা শ্রমিকদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার কঠিন সত্য দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আমরা খুব রিলিজিয়াসলি ব্যবসাটা করি, এই ব্যাপারে বায়াররা খুব আন্তরিক এবং আমাদের উপর আস্থা রাখেন। সেই আস্থার জায়গা থেকে তারা ব্যবসায় ফিরে আসতে চাইতেছেন এবং আসতেছেন। ফল মৌসুমে বাংলাদেশ পোশাক শিল্প খাত 3 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়ল। আগামী 2 মাসের কার্যাদেশে তা কাটিয়ে ওঠার আশা করছেন গার্মেন্টস মালিকেরা। জাপানও এখন বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করছে। আমাদের যে হলিডে সিজনগুলো আছে, স্প্রিং সিজনের যে অর্ডারগুলো আছে, এগুলিতে বেশ বড় বড় অর্ডারের অফার আমরা অলরেডি পাচ্ছি। উৎপাদন যদি আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের যে ক্ষতিটা ফলে হয়েছে সেটাকে পুষিয়ে নেওয়ার একটা আমাদের সম্ভব হবে। দেশের 4500-এর বেশি গার্মেন্টস কারখানায় শ্রমিক রয়েছেন 80 লাখ। বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে নগদ টাকায় লেনদেনে ক্রমেই আগ্রহ কমছে গ্রাহকদের। যদিও সর্বস্তরে অনলাইন বা কার্ড ভিত্তিক লেনদেনে আর্থিক খাতের পাশাপাশি এখনও প্রস্তুত নয় দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সংকটকালীন এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ব্যাপারে এখনই ভবিষ্যৎ পরিকল্পনার আহ্বান সেবাদাতাদের। অন্যদিকে শুধু স্বাস্থ্য সুরক্ষা নয়, বরং রাজস্ব আয় বৃদ্ধিতেও কাগজে নোটে লেনদেন কমানোর পক্ষে অর্থনীতিবিদরা। রিপোর্ট জুবায়ের ফয়সালের। টাকার মাধ্যমে সংক্রামক রোগ বিস্তারের ঝুঁকি নিয়ে বহু গবেষণা হয়েছে বিশ্বজুড়ে। এমনকি দেশীয় একদল গবেষক গত বছর জানিয়েছিলেন বাংলাদেশের বাজারে প্রচলিত কাগজের নোটে পাওয়া গেছে বিপজ্জনক ব্যাকটেরিয়ার উপস্থিতি। সাম্প্রতিক করোনা সংকটে আবারও আলোচনা কাগজের নোটের সম্ভাব্য বিপদ নিয়ে। চীনা গবেষকদের মতে করোনা ভাইরাসের জীবাণু টাকার উপর টিকে থাকতে পারে কয়েক দিন পর্যন্ত। ফলে হাত বদলের মাধ্যমেই সম্ভাবনা থেকে যায় সংক্রমণের। আর এই আতঙ্কে চিন্তিত নাগরিকরা চাইলেন অনলাইন ভিত্তিক লেনদেনের বিস্তার। টাকার মাধ্যমে এই ভাইরাসটা সবচেয়ে বেশি ছড়ায়। অনলাইনের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থাটা করা যায়, তাহলে কিছুটা হলেও এই ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হবে। একই টাকা তো অনেক হাত বদল হয়, সেক্ষেত্রে করোনা সংক্রমণের ঝুঁকি তো থেকেই যায়। গত বছরের শেষ 6 মাসে মাত্র 1,82,00,000 টাকা লেনদেন হয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ডে। গ্রাহক পর্যায়ে আগ্রহ থাকলেও সর্বস্তরে নগদ টাকাবিহীন লেনদেন চালু করতে না পারায় এর সুফল মিলছে না রাজস্ব আয়ে। এমন মত সেবাদাতা আর অর্থনীতিবিদদের। যারা নগরে বাস করেন, আরবান পপুলেশন, তাদের মধ্যে একটা অংশ তারা এই অনলাইন পেমেন্টের সাথে জড়িত বা ক্রেডিট কার্ডের সাথে জড়িত। বাকিরা সবাই কিন্তু এর বাইরে শপিং মলে অথবা সুপার শপগুলোতে ছাড়া মধ্যম আকারের কিছু শপে এই পেমেন্টটা হয়। ক্যাশলেস ট্রানজেকশনের ক্ষেত্রে এখনো অবকাঠামোগত সমস্যা আছে। ইন্টারনেটের যে খরচ, সেটা অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। যত বেশি ব্যবসা আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস ট্রানজেকশনের ইনফ্রাস্ট্রাকচারে আসবে,
তার মাধ্যমে কিন্তু সরকারেরও রাজস্ব আয় হবে। করোনা ভীতিতে দক্ষিণ কোরিয়ায় গত 6 মার্চ থেকে 14 দিন কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল ব্যাংক নোট। বেশ কয়েকটি দেশে ঘটেছে কাগজের নোট পুড়িয়ে ফেলার মতো ঘটনাও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। এক সপ্তাহ পরেই নাটোরে গাছ থেকে নামবে আম, বিক্রি হয়নি একটি বাগানও। করোনার কারণে বাজারজাত করা নিয়ে শঙ্কা, সরবরাহের সহযোগিতার আশ্বাস পুলিশের। প্রতি বছর আম নামানোর আগে 3 দফায় বাগান বিক্রি হলেও এবার করোনা ভাইরাসের কারণে চিত্রটা উল্টো। আম বাজারজাত করতে না পারায় আশঙ্কায় ব্যবসায়ীরা বাগান মালিকদের কাছ থেকে আম কেনেননি। এতে আম বিক্রি ও দাম নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। 20 মে থেকে নাটোর জেলায় গাছ থেকে আম নামানো শুরু হবে। পুলিশ সুপার জানান, বাজারের নিরাপত্তা সহ জেলার বাইরে আম পাঠাতে সহযোগিতা করা হবে। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে রিপোর্ট। আগামী 20 মে থেকে নাটোর জেলার প্রায় 6,500 ছোট বড় বাগান থেকে আম নামানো শুরু হবে। প্রতি বছর মুকুল আসা থেকে শুরু করে আম নামানোর আগ পর্যন্ত বাগান বিক্রি হয় 3 দফায়। তবে করোনা ভাইরাসের কারণে বাগান বেচাকেনা হয়নি এবার। এতে করে বাগান মালিকরা অগ্রিম টাকা থেকে বঞ্চিত হয়েছেন। আমবাজারের পূর্ব অভিজ্ঞতা না থাকায় বিক্রি ও দাম পাওয়া নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। এখানে কোনো পার্টি আসে নাই, আমরা এই বাগান বিক্রি করতে পারি নাই। আম এবার বিক্রি করতে পারবো কি না এই নিয়ে খুব চিন্তিত আছি। করোনা ভাইরাসের প্রভাবে বাজারজাতে অনিশ্চয়তা থাকায় ব্যবসায়ীরা বাগান কিনেননি। গত বছর আমের প্রকারভেদে 40 থেকে 60 টাকা কেজি বিক্রি হলেও এবার কি দাম হবে তার নিশ্চয়তা নেই। 20 মের পর বাজার পরিস্থিতি ভালো হলে ব্যবসায়ীরা বাগান থেকেই আম কিনবেন। রাজধানীতে পাঠাতে পারবো কিনা এই চিন্তা ভাবনা করে আমি কেনাকাটা বন্ধ করে দিচ্ছি। আম চাষিরা যে ক্ষতির মুখে পড়েছে তাদেরকে অবশ্যই ভর্তুকি দিয়ে সে আম চাষিদের পাশে সরকার দাঁড়াবে, এটা আমার প্রত্যাশা। অবশ্য জেলা পুলিশ আশ্বাস দিয়েছে দেশের বিভিন্ন স্থানে আম পরিবহনের জন্য যানবাহনের ব্যবস্থা করবে। যাতে আমগুলো ঢাকা জেলার বাইরে যেখানে যেখানে যাবে সেগুলো নেওয়ার জন্য পরিবহনের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি যে এই সময়ের মধ্যে আমাদের ব্যবস্থা নিতে পারবো। কৃষি বিভাগ বলছে রোজার পর ব্যাপক হারে আম উঠবে, আমের দামও ভালো থাকবে। ভোক্তাগণ তাদের যে চাহিদা মাফিক আম কিনবে এবং সেটি গ্রহণ করবে। এ কারণেই গত বছরের তুলনায় আমরা এবছর কৃষক ভালো দাম পাবে এটি প্রত্যাশা করছি। জেলার 5,500 হেক্টর জমিতে 6,500 বাগানে প্রায় 77,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। করোনা দুর্যোগের মধ্যে কৃষকরা ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাওড়াঞ্চলের শতভাগ ও সারা দেশে 48 ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। ধানের উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে চাল রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী। এই বছর সারা দেশে 47,54,447 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে হাওরের শতভাগ এবং সারা দেশের 48 ভাগ ধান কর্তন শেষ হয়েছে। কৃষি বিভাগের 14টি অঞ্চল হতে প্রাপ্ত তথ্যের মাধ্যমে জানা যায়, কৃষকরা সফলভাবে ধান ঘরে তোলার পাশাপাশি ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন। বর্তমানে ভেজা ধান 700 থেকে 750 টাকা, শুকনা ধান 800 থেকে 850 টাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সার্বিক কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে মাত্র 4 টাকা সুদে কৃষকদের 19,500 কোটি টাকার বিশেষ ঋণ প্রদান করা হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধনের এক সপ্তাহ পর নওগাঁয় কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় শুরু করেছে খাদ্য বিভাগ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে মহাদেবপুরের খাদ্য গুদামে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, একটু জানিয়ে রাখি, গত 7 মে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে ধান এবং চাল সংগ্রহ অভিযানটা শুরু করেছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রক্রিয়াটা চালু করেছিলেন, কিন্তু গত এক সপ্তাহে কিন্তু এই প্রক্রিয়া অনেকটাই ধিমে তালে চলছিল। তো আজকে 7 দিন পর আবারও এই ধান এবং চাল কেনাটা শুরু হয়েছে। বিশেষ করে গতকালকে কিনা হয়েছিল নওগাঁর রানীনগরে, আজকে নওগাঁর মহাদেবপুরে চাল কেনা হচ্ছে। এবছর নওগাঁ জেলায় এখন পর্যন্ত 32,000 মেট্রিক টন কৃষকের কাছ থেকে ধান কিনবে 26 টাকা কেজিতে। অন্যদিকে 55,000 মেট্রিক টন চাল কিনা হবে মিলারদের কাছ থেকে 36 টাকা কেজিতে। তবে কৃষকদের যে বিষয়গুলি আমাদেরকে জানিয়েছে, এই ধান এবং চাল কেনার বিশেষ করে আরো যদি দ্রুত তারা দিতে পারে তাহলে তাদের কিন্তু যে খরচের খাত তা কিন্তু অনেকটাই সহজ হবে এবং
তারা লাভবান হবে এমন কথাই বলছে। তবে এবছর জেলায় কৃষি বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত 50% মতো ধান কাটা হয়েছে। হাটগুলোতে কিন্তু বিপুল পরিমাণ ধানের আমদানি হচ্ছে। এক্ষেত্রে কৃষকদের যেটা দাবি দ্রুত তারা যেন এই ধানগুলি বিশেষ করে হাট থেকে মানে খাদ্য গুদামে দিতে পারে এমন প্রত্যাশাই আমরা লক্ষ্য করছিলাম কৃষকের কাছ থেকে। তবে খাদ্য বিভাগ যে বিষয়টি বলছে যে তালিকা কিছুটা প্রণয়নের ক্ষেত্রে কৃষি বিভাগের কাছ থেকে আসতে দেরি হওয়ার কারণে পুরো জেলায় এই প্রক্রিয়াটা কিছুটা মন্তর গতিতে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ধান কেনা হয়েছে 2টি উপজেলায়, এখনো প্রায় 11টোর মধ্যে 9টি উপজেলায় কিন্তু ধান কেনা শুরু হয় নাই। তবে তারা আশা করছে আগামী সপ্তাহের মধ্যে এই পুরো দমে এই ধান এবং চাল কেনা কার্যক্রম তারা শুরু করতে পারবে এমন প্রত্যাশা জানিয়েছে খাদ্য বিভাগ। তো কবির, এই ছিল নওগাঁয় ধান এবং চাল কেনার খবর আমার হাতে। নওগাঁ থেকে জানাচ্ছিলেন এমআর রকি। সরকারি পর্যায়ে ধান এবং চাল কেনার খবর জানিয়ে দিচ্ছি আরেকবার। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1250 কোটি টাকার নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ঋণ সুবিধা চালুর আশ্বাস। করোনায় স্কুল বন্ধ, বেতন পাচ্ছেন না দেশের 40,000 কিন্ডারগার্টেনের শিক্ষক কর্মচারী। দায় এড়ালেন মালিকরা। আপাতত ভাবার সুযোগ নেই বললেন প্রতিমন্ত্রী। করোনা সম্পৃক্ত বর্জ্য যেখানে সেখানে ফেলায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। মাটি ও পানিতে মিশে জীবাণু ঢুকতে পারে খাদ্যচক্রে, গবেষণা প্রতিষ্ঠানের শঙ্কা। তৈরি পোশাক খাতে আগস্ট থেকে $1,000 কোটি কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা। আগ্রহী ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা। স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের শর্ত। এবং করোনাকালে অনলাইন লেনদেনে আগ্রহ বাড়ছে গ্রাহকের। প্রস্তুত নয় দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান। সর্বস্তরে চালু করতে না পারায় রাজস্ব আয়ে মিলছে না সুফল, মত অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।